ফুচকা খাওয়ার সময় থুতুর শব্দে তিথি নাকমুখ কুঁচকে নেয়। বুড়ো কুঁচকে সামনে দাঁত কেলিয়ে হাস্যময় ছেলেটার দিকে তাকায়। ছেলেটা এসে বলল, থুতু ফুচকার সাথে মিশিয়ে খেতে মজা না? তিথির চোখে পানি জমে যায়। রাগে শরীর কেঁপে ওঠে, চিল্লিয়ে ডাকে, বড় মা, ও বড় মা। বড় মা কি? হ্যাঁ, খেয়ে বল কেমন। আপনি খেয়ে দেখেন মজা কিনা। ছেলেটা গা কাঁপিয়ে হাসে, হাতে আঙুল নেড়ে বলল, নো নো, আমি এসব খাই না। তুই চিকন, তুই খা, অনেক ভিটামিন আছে, দেখবি কালকের মাঝেই মোটা হয়ে যাবি। তিথি শব্দ করে কেঁদে ওঠে। সালমা বেগম ছুটে আসে। মেয়েটা মাত্রই তো প্লেট ভরে ফুচকা নিয়ে গেল, এখন আবার কি হলো? সোফার কাছে নিজের ছেলেকে দেখে উনি বুঝলেন কেন চিৎকার করছে। তিথির তখনও রাগে ফুসফুস করছে। বড় মাকে দেখে বলল, তোমার ছেলে আমার ফুচকায় থুতু দিয়েছে, কেমন খারাপ ভাবো একবার। সালমা হতবম্ব চোখে ওনার ছেলের দিকে তাকায়। এত বড় ছেলে, এমন পাগলামি মানা যায় না। আর খাবারের সময় কেউ এমন করে নাকি? বিশ্রী অবস্থা। উনি রাগী গলায় বলল, আরফান, তিতিরের কথা সত্যি? আফরান তার মায়ের দিকে তাকিয়ে মুখে হাসি প্রসারিত করে। তিথি মুখে হাত চেপে বাথরুমের দিকে দৌড়ে যায়। সালমা বেগম সেদিকে তাকে বিরক্তিকর কণ্ঠে বলল, এত বড় ছেলে এই বাচ্চা মেয়ের সাথে এমন কাজ করতে লজ্জা লাগে না? আফরান হতবাক হয়ে বলল, তোমরা যেমন ওকে বাচ্চা মনে করো, ও কিন্তু তা না, আজ তো একটা পাকনা বুড়ি। যাই হোক, তুই এমন কাজ করলি কেন? দুষ্টুমি করেছি মা। নিচের দিকে তাকিয়ে দেখ তো, দুষ্টুমির বয়স আছে? আফরান হেসে বলল, আমি বড় হইনি মা। হ্যাঁ, বড় হসনি, কিন্তু কিছুদিন পর ডাক্তার হবি। আফরান মাকে জড়িয়ে ধরে বলল, সে তো তোমার জন্য হচ্ছি। তুমি এত অসুস্থ হও, তাই ভাবলাম ডাক্তার হয়ে আমি যত্ন করব। ভালো সিদ্ধান্ত, কিন্তু তিতিরের সাথে আর এমন কাজ করবি না। কত বড় হয়ে গেছিস তুই, সারাটাক্ষণ সময় পেলেই মেয়েটাকে জ্বালাতন করিস। আচ্ছা। সালমা বেগম আবার নিজের কাজে ফিরেছে। তানিয়া আক্তার রান্নাঘরে কাজ করছে। মেয়ের কান্নায় ওনার কাজে একটুও থামেনি, বরং মনোযোগ দিয়ে কাজ করেই যাচ্ছে। চিল্লানো তিতিরের কাজ, আর এই চিল্লানোতে আশকারা দেওয়া তার বড় যা সালমা বেগমের কাজ। উনি ব্যস্ত ভঙ্গিমায় ফিরে আসলে তানিয়া আক্তার বলল, কি নিয়ে ঝামেলা বাঁধলো ভাবি? ও কিছু করেনি, আরফানি দুষ্টুমি করেছিল। আমার ছেলেটারও না আক্কেল জ্ঞান নেই। তানিয়া ঘোর প্রতিবাদ করে বলল, আরফান খুব ভালো ছেলে, আমার মেয়েই দুষ্টু। তিতির রান্নাঘরে আসতে নিয়েও মায়ের কথা শুনে আর রান্নাঘরে আসলো না। নূপুরের ঝনাত ঝনাত শব্দ ফেলে নিজের রুমে চলে গেল। আফরান সোফায় বসেছিল, তিতিরে হেলে দুলে যাওয়া দেখে বলল, এতটুকুন মেয়ের আবার কত ঢং। মানুষের মন যেন হঠাৎ খারাপ হয়ে যায়, গুমড়ে ওঠে বুকের ভেতরটা, চিৎকার করতে ইচ্ছে করে। তেমনই বুঝি আকাশেরও এমন লাগে, তাই তো তিতিরের সাথে পাল্লা দিয়ে আকাশ শোষ করে কেঁদে ওঠে। মনের গোমট ভাব দূরে ঠেলে পানির মাঝে নিজেকে উজাড় করে দিতেছে। তিতির জানালার বিরাট পাল্লা খুলে দেয়। জানালার সাথে লাগাও প্রাচীন আমলের লোহার বড় দোলনায় বসে হাঁটুতে মুখ গুজে উদাসভাবে বাহিরে তাকিয়ে আছে। আফরান সবসময় তার সাথে এমন করে। দুষ্টুমি একটু আধটু হলে মানা যায়, কিন্তু উনি একটু বেশি বাড়াবাড়ি করবেন। ঢাকা থেকে প্রতি সপ্তাহে বাড়ি আসবে আর তিতিরের সাথে সব আজব কাণ্ড কারখানা করবে। আফরানের জ্বালায় তিতির অতিষ্ঠ। তার মাঝে মাঝেই মনে হয় শুধুমাত্র তাকে জ্বালানোর জন্যই আফরান ঢাকা থেকে ছুটে আসে। সে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আরফান আর কখনো ঢাকা থেকে না আসুক, ওর ঢাকায় থাকুক।
আফরান আসলে তিতিরের সব শাস্তি হাওয়ায় মিঠাইয়ের মতো মিশে যায়। এই তো কিছুদিন আগে তার ক্রাশ মাহমুদ তাকে প্রেম প্রস্তাব দিল, তাও কত মিষ্টি করে। কিন্তু কি হলো, কিছু হওয়ার আগেই আফরানের চামচে মানে তিতিরের ছোট ভাই তুহিন সব তার হুজুরকে বলে দিয়েছে। আফরান তাকে আর এক পাও আঘাতে দেয়নি, বাক মন্দ করে সেখানে থামিয়ে দিয়েছে। শুধু বকা দিয়ে উনি ক্ষান্ত হয়নি, সাথে বোনাস হিসেবে সাদা ফকফকে গালে কয়েকটা থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে ছেড়েছে। এত কিছুর পরও তিতির আর আগানোর সাহস পায়নি, সেখানেই পা থামিয়ে দিয়েছে। যদি পা না থামাতো তাহলে এতদিনে নিশ্চয় তার প্রেম হয়ে যেত। একটা প্রেমের প্রস্তাব পেয়েছিল, তাও ওই অহংকারী লম্বুর জন্য, তাও হলো না। তিতির কষ্টে ভরা মুখে মেঘের আনাগোনা দেখে, ইস, এই মেঘের মতো যদি আফরানকে সরিয়ে ফেলা যেত কতই না ভালো হতো। শাহাবুদ্দিন খান এই গ্রামের সর্দার। তার পরদাদারাও নাকি এককালে এই এলাকার দামি দামি লোক ছিল। বংশ পরম্পরা আগে সে জলুস না থাকলেও প্রাচীন বাড়িটা যেন কিছুটা আঁকড়ে ধরে রেখেছে। বাড়ির মতো শাহাবুদ্দিন খান তার আব্বার বড় ছেলে হিসেবে বাড়ির মান বজায় রাখার প্রাণপণ চেষ্টা করেন। ওনার ছোট ভাই মহিবুল্লাহ খান আর একমাত্র বোন সুফিয়া খানও। ওনাদের বাড়ির নিয়ম অনুসারে সবাই এখনও যৌথ পরিবারেই আছে। তাছাড়া যৌথ পরিবার থাকার আরেকটা কারণ হলো ওনার আম্মা জয়তুন খানমের ইচ্ছে। ওনার বয়স হলেও যেন গলার জোরে কমেনি। 90 বছরের শক্ত সামর্থ্য শরীর নিয়ে বেশ হুঙ্কারের সহিত কথা বলতে পারেন। তাদের আব্বা মারা যাওয়ার পরে জয়তুনের বেগমকে সবাই বেশি মান্য করে চলে। শাহাবুদ্দিন খানের এক ছেলে 2 মেয়ে। ছেলের নাম আফরান খান, পড়ালেখা বেশ দুঃখর ছাত্র, আর কিছুদিন পরে ডাক্তার হয়ে বেরোবে। মেয়েটা এবার কলেজে উঠেছে, খুব শান্ত আর ভাইয়ের মতো পড়ায় বেশ মনোযোগ। ছোট মেয়েটা সবে 5 বছর। মহিবুল্লাহ 1 মেয়ে 2 ছেলে। বড় ছেলের নাম মাহমুদ খান, সে ঢাকায় ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে। মেয়ের নাম তিথি মেহবিন, সে কলেজে পড়ে। সবচেয়ে ছোট ছেলের নাম তুহিন খান। বড় বোন সুফিয়া খানমের স্বামী প্রবাসী, উনিও এই বাড়িতে থাকে। 1 ছেলে আর 1 মেয়েকে নিয়ে বাবার প্রাসাদের মতো বাড়িতে দিনকাল বেশ আরামেই চলে যাচ্ছে। ছেলের নাম আরশ আর মেয়ের নাম নিনিয়া। ছেলে সিঙ্গাপুর থাকে, মেয়ে স্কুলে পড়ে। তিথি দোলনায় শুয়ে আছে, তখন তার ফুফুর মেয়ে নিনিয়া এসে বলল, আপু চলো, ফুচকার আয়োজন করা হয়েছে। তিথির ভাবলেশীন ভাবে বলল, কোথায়? নিচে বসার ঘরে সবাই অপেক্ষা করছে। নিনিয়ার কথা তিথি মাথা তুলে বলল, ফুচকার আয়োজন কে করলো? আরফান ভাইয়া। আফরানের নাম শুনতেই তিতিরের মুখ কালো বর্ণ ধারণ করে। আগের মতো দোলনায় শুয়ে বলল, আমি খাবো না। নিনিয়া ভাবুক হয়ে বলল, ভাইয়া তোমাকে নিয়ে যেতে বলেছে। যাবো না। নিনিয়া হেসে বলল, এত সুন্দর একটা ছেলে তোমাকে যেতে বলেছে, তুমি গায়ে মারছো না? না। আরে চলো। তুই জানিনি, আমাকে জ্বালাস না। কেউ জিজ্ঞেস করলে বলবি আমার শরীর ভালো না। নিনিয়া চলে গেল। তিথি আগের মতো সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে রাখে। তার জন্যই যে এই ফুচকার আয়োজন, তা আর কেউ না বুঝলেও তিথির বেশ বুঝতে পেরেছে। তখন এমন করার কি দরকার ছিল, আর এখনই বা এমন গোষ্ঠীশুদ্ধ মানুষকে খাওয়ানোর কি আছে? আফরান আসলেই আজব মানুষ, ওনাকে তিতিরে একটু বুঝতে পারে না। বৃষ্টির মাঝে ঝালঝাল ফুচকা সবার বেশ উপভোগ করেই খেল। হাবিবা বেগম তিতিরের রুমে ফুচকা রেখে গিয়েছিল। তিতির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু আফরানের উপর রাগ হয়েছে বিধায় খাচ্ছে না। উনি পরে যদি আবার খোঁচা দিয়ে কথা বলে। আফরান কালো গেঞ্জি পরে ঘাসের উপর দাঁড়িয়ে আছে,
খালি পায়ে ঘাস লেগে পায়ে সুড়সুড়ি লাগছে। পুরুষ মানুষ হয়েও তার প্রচণ্ড সুড়সুড়ি। অঝোর ধারে বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে। তার চোখের দৃষ্টি দোলনার কোণা রুমের দিকে স্থির। মেয়েটা তো অভিমান, তার উপর এত অভিমান করা মানায়? সে কি একটুও বোঝে না, নাকি আফরান বোঝাতে অক্ষম? যদি কখনো কিছু না বোঝাতে পারে তো? আফরানের বুকের ব্যথায় লুটোপুটি খায়। নিচের দিকে তাকিয়ে তিতির চমকে যায়। আফরান বৃষ্টিতে বেঁচে তাও ক্ষণে তার রুমের দিকে তাকাচ্ছে। সে উঠে বসে, ইশারায় আফরানকে বোঝায় কি সমস্যা। আফরান হাসে, সুন্দরতম হাসি দিয়ে অবুঝ বালিকাকে ঘায়েল করতে চায়। কিন্তু মেয়েটা কিচ্ছু বোঝে না। সে কি আসলেই অবুঝ, নাকি অবুঝ হওয়ার নাটক করে? তিতির আফরানের নাম্বারে ফোন দেয় আর আফরান হাতে দিয়ে মোবাইলে ইশারা করে। আফরান বুঝতে পেরে সিঁড়ি রাখা মোবাইলের দিকে এগিয়ে যায়। হ্যালো। আপনি ভিজতেছেন কেন? ইচ্ছে হলো। জ্বর আসবে। আফরান হেসে বলল, ডাক্তারদের জ্বর আসে না। কোথায় লেখা আছে? লেখা থাকতে হবে না, আমি বললেই গিনিস রেকর্ড হয়ে যাবে। কচু। ফুচকা খাসনি কেন? তিতির মিয়ে যায়। আফরানের জন্যই যে ফুচকা খাওনি তা না বলে সে বলল, ভালো লাগেনি। অবুঝ বালিকা না বললে আফরান ঠিকই বালিকার মনে সুপ্ত অভিমান বোঝে। তাহলে আমার জ্বর আসুক, জ্বরে পড়ে আমি মরে যাই, তাহলেই তো তোর শান্তি। আমার ফুচকা খাওয়ার সাথে আপনার মরা বাঁচার কি সম্পর্ক? তুই একটা বলদ, এত সব বুঝবি না। তিতির আস্তে করে বলল, তাহলে আমার মরা কনফার্ম। আমি তো এমন কিছু বলিনি। বলা লাগবে না। তিতির সত্যি আফরানের এমন পাগলামোর আগামাথা কিছুই খুঁজে পায় না। কিন্তু এভাবে ভিজলে আসলেই জ্বর আসবে। সে বলল, খাচ্ছি। আফরান কাপড়ে মোবাইল পেঁচিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। তিতির ফুচকা খাচ্ছে। আফরান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে বলল, তুই কত মিষ্টি তা কি জানিস তিতির? তিতির বৃষ্টির শব্দে কথাটা পুরোপুরি না শুনতে বলল, মিষ্টি না ভাইয়া, ফুচকা অনেক ঝাল হয়েছে। তিতিরের কথায় আফরান হেসে বলল, আমি জানি না আমার কি হবে, আমি বোধহয় পাগল হয়ে যাব তিতির সোনা। বৃষ্টিতে তিতিরের কথাগুলো স্পষ্ট শোনা না কিন্তু জানালা দিয়ে নিচে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি উপহার দেয়। আফরান সেদিকে বিভোষ চোখে তাকিয়ে থাকে। বুকের ভেতরে অনুভূতিটা হুড়োহুড়ি খায়। ইস, অনুভূতিটা এতটা ভয়ঙ্কর হতে পারে। বুকের যন্ত্রণায় কি স্টক সমস্যা, নাকি প্রেমের যন্ত্রণা? ইস, এ ব্যথার অবসান কোথায়?